হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিস আমরা দেখব দ্য ইম্পর্টেন্স অফ কালচারাল কন্টিনিউটি। আচ্ছা, এই আর্টিকেলটা আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসেছে। তো এই আর্টিকেলটা যদি আমি একটু জিস্ট বলি যে কি বলতে চাইছে, এটা এসেছে আমরা রিসেন্ট টাইমসে না, যে মহারানা রানা প্রতাপের কিন্তু আমরা বংশধরদের দেখি যে তারা তাদের ফোর্ট ইউজ করছে, তারা তাদের যে ল্যাভিশ রাজকীয় লাইফস্টাইল সেটা লিড করছে। আমরা কিন্তু অনেক সময় কিন্তু ভিডিওতে, ইউটিউবে, নিউজে দেখতে পাই। তো এখান থেকে কোশ্চেনটা আসছে যে যে তারা যে এইভাবে তাদের যে মানে রাজাদের যে জিনিসগুলো তারা বংশধররা ইউজ করছে, তার ফলে কি বেসিক যে কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, ওটা কি ওটাকে হার্ট করা হচ্ছে না তো? ইকুয়ালিটিতে কোশ্চেন আসছে না তো? তার সাথে, সাথে এটাও আসছে যে আ আমাদের যে থিওরি রয়েছে যে রাজারা শোষণ করত প্রজাদের, সেই জিনিসগুলো তো উঠে আসছে না তো? যে শোষণের যে সম্পত্তি, শোষণ করার ফলে যে জিনিসগুলো তৈরি হয়েছিল এবং সেটার এখন রিফ্লেকশন দেখাচ্ছে। তো সেই জিনিসটা কি উঠে আসছে না তো? এই নিয়ে একটা ডিবেটস, এর পক্ষে বিপক্ষে মতবাদ রয়েছে। দেন এইভাবে কিন্তু এই নোটসটা তৈরি হয়েছে। তো এবার দেখিনি, এটা কালচারের দিক থেকে খুবই ইম্পোর্টেন্ট হতে পারে। GS1 কালচার, আমরা একটা এর উপরে কোশ্চেন দিয়েছি, দেখো। ইন এ মডার্ন ডেমোক্রেসি, দ্য লিগাসি অফ ফর্মার রয়্যাল ফ্যামিলিজ রেইজেস কোশ্চেন অ্যাবাউট বোথ কালচারাল কন্টিনিউটি অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি, ক্রিটিক্যালি অ্যানালাইজ। যেটা আমি বললাম যে কালচারাল কন্টিনিউটি হচ্ছে যে রানা প্রতাপের বংশধররা যেটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে, নাকি সোশ্যাল ইনইকুয়ালিটি ক্রিয়েট করছে, এটা নিয়ে কিন্তু। তো এটা কিন্তু ইউপিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে কালচার, দেন সায়েন্স অ্যান্ড টেক থেকে হেলথ রিলেটেড সেই জিনিসগুলো, সায়েন্স রিলেটেড জিনিসগুলো কিন্তু তাই হিন্দি নিউজ পেপার থেকে অনেক সময় হুবহু তোলা হয়। শুধু এই না, প্রতিটা সাবজেক্টেরই যে তোলা হয়। তো সেটা কিন্তু এইজন্য এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার যদি একটা ইন্ট্রোডাকশন এ দেখি, তাহলে আমাদের মেইন ইন্ট্রোডাকশন হচ্ছে যে দেখো, মডার্ন ডেমোক্রেসি আমাদের ইন্ডিয়া। তো এই ডেমোক্রেসিতে আমাদের একটা 26 অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল, যে প্রাইভি পার্স যেটা করা হয়েছিল সেটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। এটা কি? এটা হচ্ছে স্বাধীনতার পরে তখন বলা হয়েছিল যে তোমরা তোমাদের জমিদারি রাজত্ব ছেড়ে দাও। আমরা জানি যে ৫০০রও উপরে রাজারা আমাদের ভারতে একসাথে মিলে কিন্তু ইন্টিগ্রেট হয়েছিল। আমাদের ভারতের ইউনিয়নের সাথে যোগ দিয়েছিল। তো ওই রাজাদেরকে বলা হয়েছে, তোমরা যেহেতু তোমাদের রাজত্ব ছেড়ে দিচ্ছ, কিংডমকে তোমরা ছেড়ে দিচ্ছ, তার বদলে ভারত সরকার তোমাদেরকে মাস গেলে এত টাকা করে, সামথিং অ্যামাউন্ট, কয়েক লাখ, তার আ অনুযায়ী, কতটা বড় তার কিংডম সেই অনুযায়ী সামথিং একটা অ্যামাউন্ট তাকে পেনশন হিসেবে দেবে। তো এইটা ইন্দিরা গান্ধী 1971 এ 26th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই প্রাইভি পার্স তাকে তুলে দিয়েছিল। ওইটার নামই হচ্ছে প্রাইভি পার্স। সেটা হচ্ছে প্রিভিলেজ। তো প্রাইভি পার্সকে তুলে দেওয়া হয়েছিল। তার ফলে কি হচ্ছে, কি একটা সোশ্যাল ইকুয়ালিটি আনার চেষ্টা করা হয়েছিল। তো বলতে চাইছি যে এই যে কন্টিনিউটি হচ্ছে কালচারাল, এখনো যে অনেক, অনেক রাজাদের বংশধররা তাদের যে ফোর্টগুলোকে ইউজ করছে, সেই মানে রাজকীয় যে আড়ম্বর মাঝে, মাঝে তারা তাদের অনুষ্ঠানে করে থাকেন, সেইটা কি আমাদের কোথাও না কোথাও কি ইকুয়ালিটিতে হিট করছে কিনা? তো দেখো, হেরিটেজ অ্যাজ এ সাইট অফ পাওয়ার, দ্য কোর ডিবেটস। এই ডিবেটসটা দেখি যে ক্রিটিকরা কি বলছে। ইনহেরিটেড প্রিভিলেজ ভার্সেস ডেমোক্রেটিক ভ্যালু, সিম্বলিজম অফ ইনইকুয়ালিটি। আমি যেটা বললাম যে ইনহেরিটেড যে প্রিভিলেজেস রয়েছে, সেটা হচ্ছে একটা এগালিটেরিয়ান সোসাইটি তো লক্ষণ নয়। এর ফলে কি হচ্ছে, কি যে ওরা বলছে যে ইনহেরিটেড প্রিভিলেজেস তারা পাচ্ছে, তারা তাদের বংশ করে গেছিল, দেন সেই প্রিভিলেজটা নিচ্ছে, এবং যেই সময় করে গেছিল সেই সিচুয়েশনটা কিন্তু আলাদা ছিল। অ্যাসথেটাইজেশন অফ হায়ারার্কি, এটা কি বলছে যে দেখো, যে থ্রু ড্রেস, আর্কিটেকচার অ্যান্ড সেরেমনি, হিস্টোরিক্যাল পাওয়ার স্ট্রাকচার আর ট্রান্সফর্ম ইন্টু অবজেক্ট অফ বিউটি। যেই যে হাতির পিঠে চড়ে এসে রিচুয়ালস করা, এই জিনিসগুলো কিন্তু এখনো হয় অনেক রাজাদের বংশ পরম্পরায় কিন্তু এটা চলে আসছে। দিস ক্যান মার্কস আ হিস্টোরিক্যাল রিয়েলিটিস অফ এক্সপ্লয়টেশনস, যেটা আমি বললাম যে এটা কিন্তু সেই হিস্টোরিক্যাল সময়তে, ঐতিহাসিক সময়তে যেটা আমরা এক্সপ্লয়টেশনের কথা বলি, সেইটা তো রিফ্লেক্ট করছে না, না? সেটার কথাই বলা হচ্ছে। মনোপলি ওভার ন্যারেটিভ, আমরা কি জানি যে তাজমহল কে বানিয়েছে তার ম্যাটার করছে না। তাজমহল মানে কারা বানিয়েছিল সেটা কিন্তু কেউ জানে না।
তাজমহল কার রাজত্বকালে বানানো হয়েছিল সেটাই কিন্তু আমরা সবাই জানি। তো এখান থেকে বলতে চাইছি যে মনোপলি ওভার ন্যারেটিভ। এই যে তাজমহল, এই যে ডেভেলপমেন্ট, এই কনসেপ্টটা আসছে রাজাদের থেকে। রাজারা সবসময় নির্ধারণ করত। গুটি কয়েক মানুষ সেটা সোসাইটির মানুষ নির্ধারণ করত। অথচ কারা ইমপ্লিমেন্ট করছে, কারা তৈরি করছে? আসলে কিন্তু আর্টিসানসরা, মার্জিনাল সেকশনসরা। তো যদি আমরা ওই কন্টিনিউটিটা করতে দিই, রাজার বংশধররা যদি সেই জিনিসটাকে চালিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু সেই ন্যারেটিভটাই কিন্তু সাকসেসফুল হবে, যেখানটায় উপরের উপরের স্তরের মানুষরাই সমাজে কি হবে সেটাকে সেট করে দিচ্ছে বা সমাজ কোন দিকে এগোবে। আর্টিসান বা রিজিওনাল কমিউনিটিসকে কোনো কিন্তু দাম থাকবে না। কালচার অ্যাজ এ সাইট অফ পাওয়ার। তারা কি করছে? তারা তাদের কালচার, কেউ রাজপুতানা কালচার দেখাচ্ছে, কেউ বেনারসের সে আম ইউপির ওই রিজিওনাল কালচার দেখাচ্ছে। তো এই যে কালচার, কেউ মহারাষ্ট্রের মারাঠিয়া কালচার দেখাচ্ছে। তো এই যে কালচার বলছে যে এটা কোনো কন্টিনিউটি তারা করছে না। তারা কালচারটাকে প্রিজার্ভ করছে না। তারা কি করছে? তারা একটা সফট পাওয়ার হিসাবে ইউজ করছে। তারা এটাকে তাদের বিজনেস পারপাসে ইউজ করছে। এইবার কিছুজন তার সাপোর্টে বলেছে। কি বলছে? কাউন্টার পার্সপেক্টিভ কি দিচ্ছে? তারা বলছে গার্জিয়ানস অফ ট্যানজিবল হেরিটেজ। তার মানে কি? ট্যানজিবল আর ইনট্যানজিবল। ট্যানজিবল ট্যানজিবল মানে কি আর ইনট্যানজিবল মানে কি? কমেন্টসে জানাও। তো ট্যানজিবল কালচার যে এই যে জিনিসগুলো, যে মেইনটেন্যান্স অফ প্যালেস, মাউন্টেন্স, ম্যাসিভ লজিস্টিক্যালস আন্ডারটেকিং। এই যে প্যালেসগুলো, যে রানা প্রতাপের যে বংশধর যিনি কিনা প্যালেসটার মানে ভিডিওস পোস্ট করেন করে, তো ওটা তো ওনাকে মেইনটেনেন্স করতে হচ্ছে না। তো আল্টিমেটলি তিনি কি করছেন? যে গার্জিয়ানস হিসাবে সে ট্যানজিবল মানে হচ্ছে কি, যেগুলো বস্তু স্থাপত্য রয়েছে, বিল্ডিং, আম হ্যাঁ, বিল্ডিংস বা কোনো সৌধ এরকম। আর ইনট্যানজিবল মানে কি? কোনো কালচার। সেক্ষেত্রে হচ্ছে ইনট্যানজিবল, যেমন মানে আ কালচারের কথা বলা হয়েছে, রিচুয়ালস, সেটা হচ্ছে ইনট্যানজিবল। তো এই ট্যানজিবল যে জিনিসগুলো রয়েছে সেইগুলো কিন্তু উনারা মেইনটেইন করছে। সাস্টেনেবিলিটি অফ সিটি ট্র্যাডিশনস বলছে এখন গ্লোবালাইজড যুগে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের প্রোডাক্ট ছেয়ে যাচ্ছে। যে লোকাল যে আর্টিসানস দেখা গেল যে মহারাণা প্রতাপের যে ওদের যে ফোর্ট রয়েছে, রানাদের যে ফোর্ট রয়েছে, ফোর্টের দেখা গেল পর্দাগুলো সামথিং, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পর্দাগুলো দেখা গেল একটা পার্টিকুলার আর্টিসানসদের কাছ থেকেই আসে, ওই গ্রামের আর্টিসানস থেকে আসে। কারণ পৃথিবীতেও শুধু ওই মাত্র ওই গ্রামেই হচ্ছে ওই ডিজাইনের ওই কাপড়ের জিনিস তৈরি করে। তো এইটা বলছে যে যদি এরা, যেহেতু ওটা মেনটেন করে চলছে, সেহেতু তারাও দেখা গেল কাপড়টা ওখান থেকেই নিচ্ছে, ওখান থেকে পর্দা আসছে বা ওখান থেকে তাদের জামা কাপড়, পোশাক পরিধান আসছে। তো এরা আলটিমেটলি কি করছে? যে এটাকে সাস্টেন করে রেখে দিয়েছে। নইলে গ্লোবালাইজ যুগে যদি এটাকে স্টেট স্পন্সার্ড করতো, তাহলে কিন্তু এই জিনিসটা মানা হতো না। লিভড হেরিটেজ ভার্সেস সিমুলেশন। যে লাইভড হেরিটেজ কি? লাইভড হেরিটেজ দেখো, আমরা এই ফোর্ট এগুলো কি করে জানতে পারি? যেমন আমরা হাজারদুয়ারি যদি মুর্শিদাবাদে যাই, হাজারদুয়ারি রয়েছে, এটা স্টেট মেইনটেইন করছে। তো এটা অনেকটা দিক থেকে যেখানে মিউজিয়ামের মতো হয়ে গেছে। মিউজিয়ামে কি হয় কি? মিউজিয়ামে গেলেও আমরা অনেক কিছু কিন্তু এক্সপেরিয়েন্স করতে পারি। অশোকা টাইমেরও অনেক কয়েন্স। কিন্তু ওটা কিন্তু দূর থেকে একটা উপলব্ধি, বা যতটুকুনি লেখা রয়েছে সেই বিষয়ে ততটুকুনি একটা উপলব্ধি। কিন্তু এখানে হচ্ছে লাইভ হেরিটেজ, তার মানে তারা এই জিনিসটাকে টোটালি লিভিং বিং হিসাবে ওটাকে মেইনটেইন করে রেখেছে। তারা ওখানটায় থাকছে, অনেক অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে। এটা লাইভ হেরিটেজ, কিন্তু মিউজিয়ামের সাথে গোলালে হবে না। কনসেপ্ট অফ লাইভ হেরিটেজ অ্যান্ড কমিউনিটি। এবার একটু দেখে নিই লাইভ হেরিটেজ কনসেপ্টটা কি? বলছে ফ্রেমওয়ার্ক ফর পার্টিসিপেশনস। ফ্রেমওয়ার্ক ফর পার্টিসিপেশনস কি বলছে? দেখো, আ ইউরোপে কি হয় কি? প্রসেশনস বেরোয়। সেম অ্যাজ কিন্তু আমাদের এইখানের রিচুয়ালস গুলোতে কিন্তু খুব পাবলিক পার্টিসিপেট করে। তো এইটাই হয়ে গেছে কি? লাইভড হেরিটেজ। যখন পার্টিসিপেট করছে মানুষ তাদের রিচুয়ালস এ, তাদের দুর্গে, ফোর্টে, তখন কিন্তু এটা কি? একটা তৈরি হচ্ছে কি? লাইভড হেরিটেজ হয়ে যাচ্ছে। কোহেরেন্স অফ প্র্যাকটিস বলছে the structure provided by these traditional houses can enable transmission of meaning across generation that might otherwise erode under pressure of modernizations। তো বলছে কোহেরেন্স অফ প্র্যাকটিস মানে কি? আগেও যে জিনিসটা প্র্যাকটিস করা হতো সেটাই হয়ে চলে আসছে এখনো। বলছে যদি এরকম না হতো, যে বংশ পরম্পরায় মেইনটেন্যান্সটা যদি না হতো, যে বংশ পরম্পরায় মেইনটেন্যান্স হলে কি? যে আগেরটা এখন কেউ পালন করছে, এখন একটা পরের জন পালন করছে, এইভাবে। এটা যদি না হতো তাহলে কিন্তু এই মডার্ন যুগে কবে তাদের রিচুয়ালস হারিয়ে যেত।
লাইভ হেরিটেজ আর থাকতো না। এবার দেখে নিই দ্য কোর ইস্যু ব্যালেন্সিং চ্যালেঞ্জেস। এবার বলতে চাইছি তাহলে আমরা ব্যালেন্স করি। কিছুটা সরকার দেখলো, কিছুটা তারা দেখলো। বলছে না এতেও ইস্যুস আছে। কি ইস্যুস আছে? দেখো কনস্টিটিউশনাল আর হিস্টোরিক্যাল লেজিটিমেসি। যেটা আমি বললাম আর্টিকেল 14 ইকুয়ালিটির কথা বলা হয়েছে। আবার হিস্টোরিক্যাল লেজিটিমেসি বলছে যে কালচারাল আর আর্টিকেল 29-30 সেটার কিন্তু একটা ডিবেট হয়ে যাচ্ছে। প্রিজার্ভেশন অ্যান্ড প্রোগ্রেস, প্রিজার্ভেশন করা উচিত আমাদের হিস্টোরিক্যাল জিনিস। প্রোগ্রেস, কালচারাল বলছে যে কালচারের ক্ষেত্রে অনেক কিছু জিনিস ত্রুটি থাকে। তো প্রোগ্রেস করতে গেলে কিন্তু সেটা অনেক কিছু বাদ দিতে লাগবে। প্যাট্রোনেজ ট্রানজিশনস, প্যাট্রন ট্রানজিশন কি? আগে কি এলিট লেড ছিল, তারা এলিটরা লেট লিড করছিল, প্রিজার্ভ করছিল, কিন্তু সেটাকে যদি এখন স্টেট লেড প্রিজার্ভেশন নিয়ে যেতে হয়, সেই ট্রানজিশনটা কিন্তু টাফ। দেন অথেন্টিসিটি ভার্সেস সিমুলেশনস, বলছে প্রিভেন্টিং লাইভ হেরিটেজ ফ্রম ডেভেলপিং ইন্টু আ টুরিস্ট স্পেকটাকলস। বলছে যে অথেন্টিসিটি ভার্সেস সিমুলেশন হচ্ছে এটাই, যদি আমরা টুরিস্টের দিক থেকে বানাই এখন, তার ফলে কি হবে, এটার অথেন্টিসিটি চলে যাবে। অথেন্টিসিটি চলে গেলে সেটা হচ্ছে লাইভ হেরিটেজ, সেটা কিন্তু আর থাকবে না। দেন ইনক্লুসিভ ন্যারেটিভস, কি প্রবলেম? বলছে যে আমরা আগে কিং থেকে ন্যারেটিভ সেট হতো, কিং যা বলতো সেইভাবে নিচে হতো, তো টপ ডাউন অ্যাপ্রোচ। বাট যদি এখন আমরা বটম আপ অ্যাপ্রোচে যেতে যাই, তাহলে কিন্তু অনেক কিছু কনফ্লিক্ট এসে যাবে। ইকোনমিক সাস্টেনেবিলিটি, ইকোনমিক সাস্টেনেবিলিটি কি? যদি এই বড় বড় প্রপার্টিগুলো গভর্নমেন্ট মেনটেন করে, তাদের কিন্তু গভর্নমেন্টের বাজেট প্রচণ্ড বাড়াতে হবে, বড়দের খরচ বেড়ে যাবে, ফিনান্সিয়াল একটা বার্ডেন ক্রিয়েট হবে স্টেটের হাতে বা গভর্নমেন্টের হাতে। তাহলে ওয়ে ফরওয়ার্ড কি কি আছে দেখো, ডেমোক্রেটাইজেশন অফ প্রোগ্রেস। তার মানে কি বলছে, আমরা একজন কেন মেনটেন করবো, একটা ফ্যামিলি কেন মেনটেন করবো, কমিউনিটি রেট মেনটেন করি, যেখানে সবাই থাকবে, লোকাল আর্টিসানসরাও থাকবে প্রাইমারি স্টেক হোল্ডার হিসাবে, তারাই তো সেগুলো বানিয়েছে না। ডিসিশন মেকার মেকিং বডিতে থাকবে, কিভাবে এটাকে হেরিটেজটাকে মেনটেন করা যায়। দেন পাবলিক প্রাইভেট কোম্পানি পার্টনারশিপ কি বলছে, পিপিপি মডেলে এটাকে নিয়ে যায়, স্টেট থাকছে, আর যারা বংশধর তারা থাকছে, ডিসেন্ডেন্টস, দেন লোকাল কমিউনিটিস থাকছে, তিনজনে মিলে চালায়। ডিজিটাল সেফগার্ড বলছে ডকুমেন্টেশন অফ ইনটেনজিবলস হেরিটেজ, যেটাকে বলা হয় ইনটেনজিবলস হচ্ছে কি, রিচুয়ালস, ওল্ড ট্র্যাডিশনস, ক্রাফটস, এগুলো ডকুমেন্টেশন করে দিই, তাহলে প্রিজার্ভ থাকবে। সেন্সিটিভ কমার্শিয়ালাইজেশনস, সাস্টেনেবল হেরিটেজ বলছে যদি সাস্টেনেবল হেরিটেজ ট্যুরিজম করি, তার আন্ডারে যদি আমরা ইনফ্রা তৈরি করি, সেগুলো কিন্তু আমাদের যে এরিয়াটা সেন্সিটিভিটিটাকে মেনটেন করবে। দেখা গেলো হোটেল রেস্টুরেন্ট তো তৈরি হচ্ছে, কিন্তু সেটা আদতে ওই এরিয়ার কিন্তু কোনো এনভায়রনমেন্টাল বা কালচারাল কোনো কিন্তু এফেক্ট ক্রিয়েট করছে না। সেই জন্য আমাদের সাস্টেনেবল হেরিটেজ ট্যুরিজম দরকার। ইনক্লুসিভ পেডাগগি, বলছে প্লুরালিস্টিক হিস্ট্রি বানাতে হয়। পেডাগগি মানে হচ্ছে শিক্ষা পদ্ধতি, শিক্ষা। তো লার্নিংয়ে কি করছি আমরা, যদি আমরা এইটুখানি বোঝাই যে শুধু তাজমহল শাহজাহান তৈরি করে যাননি, ওখানে অনেক মিস্ত্রি, ওখানে অনেক আর্টিসানস, অনেক লোকাল সেকশনসের পিপলরা কিন্তু মিলে তৈরি করেছিল। তো সেই জিনিসটা কিন্তু অ্যাকনলেজ করতে হবে। দেন লেজিসলেটিভ সিনার্জি, বলছে আর্কিওলজিক্যাল সার্ভেকে আরও স্ট্রেংথ করে কি করতে হবে, কি এই জিনিসগুলোকে প্রিজার্ভ করতে হবে। কনক্লুশন দেখো যে ইন্ডিয়া মাস্ট ট্রানজিশনস ফ্রম ফিউডাল লিগাসি টু ডেমোক্রেটিক কাস্টোডিয়ানশিপ। কি করতে হবে, আমাদের ডেমোক্রেটিক কাস্টোডিয়ানশিপে পৌঁছাতে হবে। লিভারেজিং হেরিটেজ অ্যাজ এ ক্যাটালিস্ট ফর ইনক্লুসিভ গ্রোথ, বাই ব্যালেন্সিং সোশ্যাল ইকুইটি উইথ কালচারাল কন্টিনিউটি, ইন্ডিয়া ক্যান ফস্টার ভাইব্রেন্ট প্লুরালিস্টিক ফিউচার রুটেড ইন অথেন্টিসিটি। তো এইটা কিন্তু একটা অন্যরকম একটা আর্টিকেল, যেটা কিন্তু কালচারের দিক থেকে কিন্তু এরকম আর্টিকেল আসে, তখন কিন্তু আমরা কিন্তু অ্যান্সার দিতে ঘাবড়ে যাই কিন্তু। আমি সেজন্য বারবার বলবো, এই টপিকটা বেঙ্গলিতে আছে, যেমন ইংলিশে প্রোভাইড করেছি সেরকম বেঙ্গলিতেও রয়েছে। তোমরা বেঙ্গলিতে যদি কারো কমফোর্ট ফিল হয়, সে বেঙ্গলিতে এক্সাম দিতে চাই, বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে। রাইস আইস একমাত্র ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলিতেও কন্টেন্ট দেয়, ইউপিএসসির কন্টেন্ট বেঙ্গলিতেও দেয়। মূল সমস্যা, ভারসাম্য, চ্যালেঞ্জ সবই রয়েছে, ভবিষ্যৎ পথনির্দেশ। কেউ যদি বেঙ্গলি দিতে চায় সে বেঙ্গলিতে পড়ে নেবে। আর এরকম কিন্তু একটু যে হাটকে আর্টিকেল আছে না, এই জিনিসগুলো কিন্তু কভার করা উচিত। তো এই আর্টিকেলটা পড়ার পর তোমরা বেঙ্গলি বা ইংলিশে যার যেটাতে কমফোর্টেবল সে সেটাতে পড়বে, আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এই সেম ডকুমেন্টটা, পড়ে এই কোশ্চেনটার অ্যান্সার করবে, অ্যান্সার করে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা কিন্তু দিনে মানে পরের দিনই কিন্তু আমরা ওটাকে
evaluate করে তোমাদেরকে জমা করে দেবো, সাবমিট করে দেবো। আর কি করবে? এর সাথে, সাথে যে আমাদের প্রিলিমস এর জন্য প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপ্লেইনড এর কিন্তু ভিডিও কিন্তু আমাদের YouTube এ আপলোড হয়ে যাচ্ছে। তোমরা দেখে নিও। তো আশা করছি ইউপিএসসি প্রিলিমস প্রিপারেশন তোমাদের ভালোই চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।